জিম্মিদের মুক্তি না দিলে নরক নেমে আসবে গাজায়, হুঁশিয়ারি নেতানিয়াহুর। হামাসের সামরিক সক্ষমতা শেষ করার হুমকি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে উপত্যকায় ড্রোন হামলা। ট্রাম্পের সমর্থনে ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানতে প্রস্তুত ইসরায়েল। লড়াইয়ের ঘোষণা নেতানিয়াহু মার্কো রুবিওর। তেহরানকে পারমাণবিক ক্ষমতাধর হতে দেবে না ওয়াশিংটন। সংঘাত বন্ধে সৌদি আরবে যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠকে অংশ নেবে না ইউক্রেন। কিয়েভের বিরল খনিজ সম্পদের নিরাপত্তায় মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনা ট্রাম্পের। মোদি ট্রাম্প বন্ধুত্বেও ভাগ্যের চাকা ঘুরল না যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয়দের। আবারও হাত পা শিকলে বেঁধে ফেরত পাঠানো হলো 116 অবৈধ অভিবাসীকে। এবং ওমানে তৌহিদ জয়শঙ্কর বৈঠক। ঢাকা দিল্লি সম্পর্কে চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ, বিমস্টেক নিয়েও আলোচনা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফারজানা আলিনা। হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তি না দিলে গাজায় নরকের সব দরজা খুলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটির সামরিক সক্ষমতা শেষ করার হুমকিও দেন তিনি। রোববার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে উপত্যকাটিতে আবারও ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। এতে নিহত হয়েছেন হামাসের 3 পুলিশ সদস্য। এদিকে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো 2000 পাউন্ড ওজনের একটি ভারী বোমার চালান ইসরায়েলে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুদ্ধবিরতি চুক্তি হলেও প্রতিনিয়ত চুক্তি লঙ্ঘন করছে নেতানিয়াহু প্রশাসন। প্রতিদিনই গাজা উপত্যকায় নির্মম আগ্রাসন চালাচ্ছে সেনারা। স্থানীয় সময় রোববার সকালে গাজায় ফের ড্রোন হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এই হামলায় নিহত হন হামাসের কয়েকজন পুলিশ সদস্য। হামলার নিন্দা জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দখলদার সেনারা যেন পুলিশ সদস্যদের ওপর হামলা না চালায় সেই বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান তারা। এদিন গাজার উত্তরাঞ্চল ও পশ্চিম তীরেও হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এদিকে যুদ্ধবিরতি আলোচনার জন্য কায়রোতে ইসরায়েলি প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সোমবার একটি প্রতিনিধি দল মিশরের রাজধানী কায়রোতে রওনা হবে, যেখানে যুদ্ধবিরতির প্রথম ধাপ অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হবে বলে জানায় নেতানিয়াহুর কার্যালয়। এছাড়াও গাজার জনগণকে দেশ ছাড়ার সুযোগ দেয়া উচিত বলে মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এদিন ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি না দিলেই গাজায় নরকের দরজাগুলো খুলে দেয়া হবে বলে হুমকি দেন বেনিয়ামিন নেতানিয়াহু। গাজাবাসীর ওপর অমানবিক নির্যাতনের হুঁশিয়ারি দেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো 2000 পাউন্ড ওজনের MK-84 বোমার একটি চালান ইসরায়েলে পৌঁছেছে। বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা ডোনাল্ড ট্রাম্প তুলে নেয়ার পর এ চালান আসে বলে জানায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানা যায় ভারী এই বোমাটি কংক্রিট ও ধাতু দিয়ে তৈরি। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা অধিগ্রহণ পরিকল্পনার প্রতিবাদে লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে আন্দোলন হয়েছে জার্মানির মিউনিখে। এ সময় ইউক্রেনে অস্ত্র সরবরাহের নিন্দা জানান বিক্ষোভকারীরা। দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি চুক্তির আগেই হামাসের হাতে আটক সব জিম্মির মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে তেল আবিবে। স্থানীয় সময় শনিবার ইসরায়েলের রাজধানী তেল আবিবের রাজপথে জড়ো হন হাজারো মানুষ। সাপ্তাহিক আন্দোলনে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের কাছে থাকা বাকি জিম্মিদের দ্রুত মুক্তির দাবি জানান তারা। পাশাপাশি দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তির আগেই বাকি জিম্মিদের ঘরে ফিরিয়ে আনার আহ্বান জানান নেতানিয়াহু প্রশাসনের প্রতি। নেতানিয়াহুর ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যুদ্ধে আমরা অংশ নেব না। পুনরায় হামাসের সুড়ঙ্গে পচে মরার আগে জীবিতদের ফিরিয়ে আনুন। একই দিন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে লন্ডন। শহরটির হোয়াইট হল থেকে শুরু করে মার্কিন দূতাবাসের বাইরে জড়ো হন ট্রাম্প বিরোধীরা। গাজা অধিগ্রহণ করে ভূখণ্ডটি থেকে বাসিন্দাদের বিতাড়িত করার প্রতিবাদে স্লোগান দেন তারা। বলেন, গাজাকে মধ্যপ্রাচ্যের পর্যটন কেন্দ্রে পরিণত করার পরিকল্পনার মাধ্যমে মার্কিন নীতি ভেঙে দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি? তিনি কি উপত্যকাটি বিনোদন কেন্দ্র বানাতে চান? এটি হলে প্রজন্ম থেকে প্রজন্ম স্থানান্তর হয়ে যাবে। এটি বর্ণনা করার কোনো ভাষা আমার নেই। ট্রাম্প আসলে বোকার স্বর্গে বাস করছেন।
বিক্ষোভের আঁচ লেগেছে জার্মানির মিউনিখেও। শহরটিতে আয়োজিত নিরাপত্তা সম্মেলন কেন্দ্রের বাইরে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে আন্দোলন করেন বাসিন্দারা। এ সময় তাদের সঙ্গে যোগ দেন ফিলিস্তিনি সমর্থকরাও। এক পর্যায়ে ইউক্রেনে অস্ত্র সরবরাহের নিন্দা জানান তারা। মৌসুমীর সাথী, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানতে প্রস্তুত ইসরায়েল। রোববার তেহরানের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মধ্যপ্রাচ্যের শান্তি হুমকিতে ফেলার পেছনে ইরান জড়িত বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। এমনকি তেহরানকে কখনো পারমাণবিক ক্ষমতাধর হতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন রুবিও। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। সাম্প্রতিক বছরগুলোতে তীব্র উত্তেজনা বিরাজ করছে ইসরায়েল ও ইরানের মধ্যে। গাজা যুদ্ধের জেরে গেল বছর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে দেশ দুটি। চলতি বছর ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। রোববার বিষয়টিকে আর একটু উস্কে দিয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানতে প্রস্তুতির ঘোষণা দেন তিনি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের হুমকির মোকাবিলা করছে। গেল 16 মাসে তেল আবিব তেহরানের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শক্তিশালী আঘাত এনেছে। আমি নিশ্চিত প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আমরা আমাদের লক্ষ্য পূরণ করব। সংবাদ সম্মেলনে মার্কো রুবিও বলেন, ইরানকে কখনোই পরমাণু শক্তিধর দেশ হতে দেয়া হবে না। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের ছত্রছায়ায় গড়ে ওঠা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে মোকাবেলার ঘোষণাও দেন তিনি। ইরানকে কোনোদিন পারমাণবিক ক্ষমতাধর দেশ হতে দেয়া হবে না। হামাস, হিজবুল্লাহ, সিরিয়া কিংবা ইরাকি মিলিশিয়াদের পেছনে একটি সাধারণ শক্তি রয়েছে, আর তা হলো ইরান। এই শক্তিকে অবশ্যই মোকাবিলা করতে হবে। এদিন ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতার জন্য ইরানকেই দায়ী করেন তিনি। যদিও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। তবে নেতানিয়াহু ও মার্কোর এই মন্তব্য ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কাও দেখা দিচ্ছে। রাহানুল রানা, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ নিয়ে সৌদি আরবে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সংঘাত বন্ধে সৌদি আরবে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠকে অংশ নেবে না ইউক্রেন। ওই বৈঠকে আমন্ত্রণ না পেয়ে উদ্বিগ্ন ইউরোপ। ইউক্রেন ইস্যুতে সোমবার প্যারিসে সম্মেলনে বসতে যাচ্ছেন ইইউ নেতারা। ইউরোপের নিরাপত্তার জন্য এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঠিক রাখতে যুক্তরাজ্য কাজ করবে বলেও জানান তিনি। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মসনদে বসার পর নতুন করে আলোচনায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সৌদি আরবের রাজধানী রিয়াদে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প। দিন তারিখ এখনো চূড়ান্ত না হলেও ওয়াশিংটন মস্কোর মধ্যে আলোচনা চলছে। এই বৈঠকে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেওয়ার সুযোগ পাবেন না ইউরোপের নেতারা। তবে আমন্ত্রণ পাওয়ার কথা অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই বৈঠক ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন জেলেনস্কির পশ্চিমা মিত্ররা। এরই পরিপ্রেক্ষিতে ইউক্রেন ইস্যুতে সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে সম্মেলনে বসতে যাচ্ছেন ইউরোপের নেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইউরোপের নিরাপত্তার জন্য এই বৈঠক গুরুত্বপূর্ণ। ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঠিক রাখতে কাজ করবে যুক্তরাজ্য। রাশিয়ার হুমকি রুখতে ও ইউক্রেনের ভবিষ্যৎ রক্ষায় ন্যাটোতে ইউরোপের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বলেও মন্তব্য করেন কিয়ার স্টারমার। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো এই সম্মেলন ডেকেছেন বলে খবর চাউর হয়েছে। তবে এখনো কোনো ঘোষণা দেননি তিনি। কাকলি আখতার, সময় সংবাদ। ইউক্রেনের বিরল খনিজ সম্পদের নিরাপত্তায় মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে চুক্তির পর এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম এনবিসি। এর আগে সমর্থনের বিনিময়ে ইউক্রেনের অর্ধেক দুর্লভ খনিজের মালিকানা চেয়েছিলেন ট্রাম্প। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
2022 সালে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে একচেটিয়া সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী গেল 3 বছরে জেলেনস্কিকে বিলিয়ন বিলিয়ন ডলার সামরিক অস্ত্র সহায়তা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিছুদিন আগে এই সমর্থনের বিনিময়ে জেলেনস্কির কাছে ইউক্রেনের দুর্লভ খনিজের মালিকানা চেয়ে বসেন ট্রাম্প। এবার সেসব সম্পদের আশেপাশে মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি জানায়, ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের চুক্তির পরই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। গেল সপ্তাহে কিয়েভে এক বৈঠকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইউক্রেনের প্রেসিডেন্টের কাছে দেশটির খনিজ সম্পদ চেয়ে একটি চুক্তির খসড়া উপস্থাপন করেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত চুক্তি অনুযায়ী ইউক্রেনের বিরল খনিজ সম্পদের 50% মালিকানা যুক্তরাষ্ট্র চেয়েছে। এনবিসির বরাতে 4 জন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, চুক্তিতে মার্কিন সেনা মোতায়েনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী চুক্তিটি কিয়েভের নিরাপত্তা নিশ্চয়তা না দিয়ে শুধুমাত্র খনিজ সম্পদকে প্রাধান্য দিয়েছে। জেলেনস্কির মতে এই চুক্তি ইউক্রেনের স্বার্থকে রক্ষা করবে না। ইউক্রেনের কর্মকর্তারা জানান, প্রস্তাবটিতে শুধু খনিজ নয়, তেলের মতো আরও প্রাকৃতিক সম্পদও অন্তর্ভুক্ত করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। ইউক্রেনের রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি নাফটোগেজ জানায়, গেল বছরের প্রথমার্ধে তারা $500 মিলিয়ন লাভ করেছে। ইউক্রেনের ভূতাত্ত্বিক গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দেশটিতে ল্যান্থানাম, সেরিয়াম, নিওডিয়াম, এরবিয়াম ও ইট্রিয়ামের মতো বিরল খনিজ রয়েছে, যা আলো, ব্যাটারি, পারমাণবিক শক্তি ও লেজারের মতো প্রযুক্তিতে ব্যবহার করা হয়। তবে জেলেনস্কি সম্প্রতি জানান যে ইউক্রেনের খনিজ সমৃদ্ধ ভূখণ্ডের 20% বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। ট্রাম্পের সঙ্গে মোদির বন্ধুত্বের পরও যুক্তরাষ্ট্রে ভারতীয়দের ভাগ্যের চাকা ঘুরল না। ফের হাত পা শিকলে বেঁধে 116 অবৈধ অভিবাসীকে আসামির মতো ফেরত পাঠিয়েছে দেশটি। ভারত জুড়ে সমালোচনার ঝড় উঠলে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, মার্কিন আইন মেনেই অবৈধ অভিবাসীদের এভাবে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধুত্বের পরও দেশটির অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো থামছে না। মোদির ওয়াশিংটন সফরের আগে ভারতীয়দের হাত পা বেঁধে ফেরত পাঠানো নিয়ে ব্যাপক হইচই হয় ভারতে। বন্ধুত্ব এবং কূটনীতিকে এক পাত্রে মেশাননি ট্রাম্প। দ্বিতীয় দফায় আরও 116 অভিবাসীকে হাত পা শিকলে বেঁধে ভারতে পাঠিয়েছে দেশটি। বিরোধীদের তোপের মুখে মার্কিন প্রশাসনের সঙ্গে এ বিষয়ে আলোচনার কথা জানিয়েছে বিজেপি সরকার। তবে সে আলোচনা যে ফলপ্রসূ হয়নি তা ফেরত আসা অভিবাসীদের সঙ্গে কথা বলেই জানা যায়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে এক অভিবাসী জানান, বিমানে থাকা অবস্থায় তাদের বেঁধে রাখা হয়েছিল, এমনকি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে রাখা হয়। এতে আবারও ভারত জুড়ে শুরু হয়েছে কড়া সমালোচনা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, মার্কিন আইন মেনেই অবৈধ অভিবাসীদের এভাবে ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প। তবে মহিলা ও শিশুদের শিকল হাতকড়া পরানো হয়নি বলেও সে সময় জানান তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার ওমানের রাজধানী মাস্কটে ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে এই বৈঠক হয়। আলোচনায় গুরুত্ব পেয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক। দুই দেশের সম্পর্কে চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট বিমস্টেক নিয়েও আলোচনা করেছেন তারা। বৈঠকে দুই দেশের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের আলোচনা শুরুর উপর জোর দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জার্মানিতে জাতীয় নির্বাচনের আগে গণতন্ত্র রক্ষা ও চরম রক্ষণশীল ডানপন্থী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে সমাবেশ করেছে সাধারণ মানুষ। রোববার বার্লিনে আয়োজিত বিক্ষোভ থেকে আসন্ন জাতীয় নির্বাচনে যেন সব দল উদার চিন্তার পরিচয় দেয় তার দাবি জানান সমাবেশকারীরা। নিরাপত্তা পালন করা হয় মিউনিখে গাড়ি হামলায় হতাহতদের জন্য। বার্লিন থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া।
জার্মানিতে জাতীয় নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে দেশটির রাজনৈতিক দলগুলো প্রচারণা চালিয়ে যাচ্ছে জোরে সোরে। ভোটের ঠিক এই সময়টাতে উদারপন্থী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সক্রিয় কঠোর জাতীয়তাবাদে বিশ্বাস রাখে এমন দলও গণতন্ত্র হারানোর ভয় কিংবা শঙ্কাসহ নানা কারণে চরম রক্ষণশীলতায় বিশ্বাস রাখে এমন দলগুলোর বিরুদ্ধে রোববার বিক্ষোভ সমাবেশের ডাক দেয় হাতে রাখি হাত সহ দেশটির বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এদিন রাজধানী বার্লিনের প্রাণকেন্দ্রে গণতন্ত্রের পক্ষে নানা পোস্টার ব্যানার নিয়ে হাজির হয় বিভিন্ন বয়সের মানুষ। সাহসী, মানবিক ও একে অপরের জন্য শিরোনামে এই সমাবেশে উপস্থিত হন দেশটির সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। শিল্পী হেয়ারবার্ট ক্রোনেমায়ার, বেলাবে, রক ব্যান্ড ডি এস্ট সহ বেশ কয়েকজন শিল্পী একটি সুন্দর, গতিশীল ও মানবিক দেশ গড়ার অঙ্গীকার নিয়ে পরিবেশন করেন গান। সমাবেশের এক পর্যায়ে গেল 13 ফেব্রুয়ারি মিউনিখে রাজনৈতিক আশ্রয়ে থাকা আফগানিস্তানের নাগরিক কর্তৃক গাড়ি হামলার ঘটনায় নিহত মা ও শিশু সহ আহত সকলের জন্য 1 মিনিট নীরবতা পালন করা হয়। তবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে জানায় বার্লিনের আইন শৃঙ্খলা বাহিনী। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। তাইওয়ানের আকাশে আবারও চীনা যুদ্ধ বিমানের উপস্থিতি দেখা গেছে। স্থানীয় সময় রোববার কানাডার যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালী দিয়ে যাওয়ার সময় দ্বীপটির কাছে চীনা সামরিক বাহিনীর 24টি যুদ্ধ বিমান শনাক্ত করেছে বলে জানায় দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা আরও দাবি করেছে গত 48 ঘন্টায় তাইওয়ানের আকাশ সীমায় 62টি চীনা যুদ্ধ বিমান অনুপ্রবেশ করেছে। চীনা বাহিনী যৌথ সামরিক টহল চালিয়েছে বলেও দাবি করেছে তাইপে। এর আগেও গেল ডিসেম্বরে দ্বীপটির চারপাশে চীনের সামরিক তৎপরতার অভিযোগ করেছিল তাইওয়ান। যুক্তরাষ্ট্রে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় শিশুসহ 9 জনের মৃত্যু হয়েছে। এখনও পানিবন্দী বহু মানুষ। কেন্টাকি, টেনেসি, ওয়েস্ট ভার্জিনিয়া এবং আরকানসাস অঙ্গরাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। অব্যাহত আছে বন্যা কবলিতদের উদ্ধার কার্যক্রম। বন্যার পানিতে ডুবে গেছে রাস্তাঘাট। স্থানীয় সময় শনিবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের কেন্টাকি, টেনেসি, ওয়েস্ট ভার্জিনিয়া ও আরকানসাস অঙ্গরাজ্য। বন্যার কারণে শিশুসহ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়াও শত শত মানুষ এখনও নিখোঁজ। বন্যায় আটকা পড়া ও নিখোঁজদের উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই মধ্যে বন্যা কবলিত অঞ্চলগুলোতে জারি করা হয়েছে সতর্কতা। দুর্ঘটনা এড়াতে বাসিন্দাদের নিরাপদ জায়গায় থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে কেন্টাকির পশ্চিমাঞ্চলে 8 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। নিরাপত্তার স্বার্থে জরুরি অবস্থা ঘোষণা করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর। কেন্টাকি ও টেনেসি অঙ্গরাজ্যে প্রবল বাতাসের পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া কর্তৃপক্ষ। দেশটির উত্তরাঞ্চলীয় জর্জিয়া ও ফ্লোরিডা অঙ্গরাজ্যেও জারি করা হয়েছে টর্নেডো সতর্কতা। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। ভারতের রাজধানী নয়াদিল্লি ও আশেপাশের এলাকায় 4 মাত্রার ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোরে কম্পন অনুভূত হয়। এ সময় আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় নেমে পড়েন। দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায় ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার গভীরে। স্থানীয়রা জানান কম্পনের পাশাপাশি তীব্র শব্দও শোনেন তারা। এ ঘটনার পর সবাইকে শান্ত ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের নয়াদিল্লির একটি রেল স্টেশনে পদদলিত হয়ে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। হতাহতদের বেশিরভাগই মহাকুম্ভের তীর্থযাত্রী বলে জানা গেছে। রেল স্টেশন কর্তৃপক্ষের ট্রেনের প্ল্যাটফর্ম পরিবর্তনের ঘোষণায় যাত্রীরা তাড়াহুড়ো করে ছুটতে শুরু করলে হতাহতের এই ঘটনা ঘটে। ভারতের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় অংশ নিতে শনিবার রাতে নয়াদিল্লির রেল স্টেশনে অপেক্ষা করছিলেন হাজারো তীর্থযাত্রী। হঠাৎ ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। পদদলিত হয়ে নিহত হন বেশ কয়েকজন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে তিনি সবার প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রেনের প্ল্যাটফর্ম পরিবর্তনের ঘোষণায় যাত্রীরা ছোটাছুটি শুরু করেন। প্ল্যাটফর্ম সংযুক্তকারী ফুটওভার ব্রিজ থেকে কয়েকজন যাত্রী পা পিছলে পড়ে যান। এছাড়াও ভিড়ের মধ্যে পড়ে যান আরো অনেকে। 12 নম্বর से चेंज 16 নম্বর कर दिया। প্ল্যাটফর্ম নম্বর 12 থেকে 16তে ট্রেন পরিবর্তনের ঘোষণা আসতেই সবাই হুড়োহুড়ি করে ছুটতে শুরু করে। প্ল্যাটফর্ম 16তেও প্রচুর ভিড় ছিল। এ সময় অনেকে সিঁড়ি ও এসকেলেটরে পড়ে যান। পরে আমরা কুলিরা পরিস্থিতি সামাল দিতে ছুটে যাই। पूरे कुली भाइयों ने रास्ता ब्लॉक किया। নিহতদের মধ্যে বেশিরভাগ হিন্দু তীর্থযাত্রী যারা মহাকুম্ভ মেলায় অংশ নিতে যাচ্ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার অভিযান শুরু করলেও অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লেগে যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে প্রচণ্ড ভিড়ে অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে অথবা কোনো কিছুর আঘাতে মারা গেছেন বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আহতদের দ্রুত সেবা দিতে হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। কয়েক সপ্তাহ আগে একই উৎসবে পদদলিত হয়ে 30 জন নিহত হন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। অ্যান্টার্কটিকায় চীনের ঝোংঝান গবেষণা স্টেশনের কাছে ভয়াবহ বরফের সুনামি শনাক্ত করা হয়েছে। এ সময় 3 থেকে 6 ফুট উচ্চতার বিশাল ঢেউ রেকর্ড করা হয়। গবেষকদের মতে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে দ্রুত বরফ গলে যাওয়ায় বাড়ছে এমন প্রাকৃতিক দুর্যোগ, যা ভবিষ্যতে আরও বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে। অ্যান্টার্কটিকায় সম্প্রতি ঘটে গেছে বিরল এক ঘটনা। অঞ্চলটিতে আঘাত এনেছে বরফের সুনামি। ঘটনাটি রেকর্ড করেছে চীনের 41তম অ্যান্টার্কটিক অভিযানের গবেষকরা। গবেষকরা জানান, সুনামিটি আঘাত হানার সময় 3 থেকে 6 ফুট উচ্চতার বিশাল ঢেউ সৃষ্টি হয়। চলতি বছর জানুয়ারির শেষ দিকে কয়েক দফা আর ফেব্রুয়ারির প্রায় প্রতিদিনই এমন ঢেউ শনাক্ত করা হয়েছে। চীনা গবেষকরা জানান, বৈশ্বিক উষ্ণতার কারণে আগের চেয়ে দ্রুত গলে যাচ্ছে বরফ। পরিবর্তিত জলবায়ুর প্রভাব অ্যান্টার্কটিকায় প্রকট হয়ে উঠছে। আইসবার্গ গলে ও ভারসাম্য হারিয়ে উল্টে গেলে বিশাল ঢেউ তৈরি হয়, যা স্টেশনের জন্য ঝুঁকিপূর্ণ। চীনের উহান বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, হিমবাহের ভেঙে পড়া এবং আইসবার্গের ওজন পরিবর্তনের কারণে এই সুনামির সৃষ্টি হয়েছে। এর আগে 2019 সালে এমনই এক ভয়াবহ সুনামি চীনের ঝোংশান স্টেশনে আঘাত হানে। এতে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। এরপর থেকেই গবেষকরা অঞ্চলটিতে নজরদারি বাড়িয়েছেন, যেন সময়মতো সুনামির সতর্কতা জারি করা যায়। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। বড় বড় বৈঠক, আন্তর্জাতিক সফর কিংবা প্রযুক্তি সম্পৃক্ত কোনো আয়োজন, প্রতিটি ক্ষেত্রেই ইলন মাস্কের সঙ্গে প্রায় দেখা যায় তার সন্তানদের। সম্প্রতি ওভাল অফিস ও মোদির সঙ্গে বৈঠকে সন্তানদের সাথে মাস্কের ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। বিশেষজ্ঞদের মতে, মাস্কের ভাবমূর্তি আরও মানবিক করতে এবং রাজনৈতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা বাড়াতে সন্তানদের জনসমক্ষে নিয়ে আসা তার একটি কৌশল। 3 সঙ্গীর সঙ্গে 12 সন্তান রয়েছে ইলন মাস্কের। তার সন্তানরা এমন সব জায়গায় পা রেখেছে যা অনেকের জন্য কেবল স্বপ্ন। বিদেশি নেতাদের সঙ্গে বৈঠক থেকে শুরু করে স্পেস লঞ্চের কন্ট্রোল রুম পর্যন্ত সর্বত্রই তারা বাবার সহচর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মাস্ককে সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেন, তখন থেকেই হোয়াইট হাউসে তার আনাগোনা বেড়েছে। সঙ্গে দেখা যাচ্ছে সন্তানদেরও। সম্প্রতি হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় মাস্কের 4 বছর বয়সী ছেলে লিল এক্সকে দেখা যায়, যা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। শুধু হোয়াইট হাউস নয়, মাস্কের সন্তানদের দেখা গেছে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে। প্রেসিডেন্ট এরদোয়ানকে দেখা যায় তার সন্তানকে ফুটবল উপহার দিতে। এছাড়া চলতি সপ্তাহেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে মাস্কের সঙ্গে ছিলেন তার 3 সন্তান। বিশেষজ্ঞদের মতে, সন্তানদের এভাবে জনসমক্ষে নিয়ে আসা মাস্কের একটি কৌশল। এতে তার ভাবমূর্তি আরও মানবিক হয়ে ওঠে এবং রাজনৈতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা বাড়ে। সন্তানদের উপস্থিতি অনেক সময় মূল ইস্যুগুলো থেকে দৃষ্টি সরানোরও কাজ করে। বিশেষ করে মাস্ক এবং ট্রাম্প উভয়ের জন্যই এটি কার্যকর একটি কৌশল হিসেবে কাজ করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মাস্কের সাবেক সঙ্গী এরকম জনসমক্ষে সন্তানের উপস্থিতির বিরোধিতা করেছেন। 12 সন্তানের জনক মাস্কের জীবনে তাদের অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ যে তিনি প্রায় তাদের মানসিক সহায়ক হিসেবে অভিহিত করেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইতালির বন্দর নগরী নাপোলিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য রোম দূতাবাসের পক্ষ থেকে কনসিউলার সেবার আয়োজন করা হয়।
2 দিনব্যাপী এ কনসুলার সেবায় কয়েকশো বাংলাদেশি সেবা নিয়েছেন। আগামীতেও এ সেবা অব্যাহত রাখার প্রত্যাশা কর্মকর্তাদের। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। রোম দূতাবাসে সেবা নিতে আসা প্রবাসীরা প্রায়ই নানা ধরনের অনিয়মের অভিযোগ করে থাকেন। তবে বিভিন্ন শহরে কনসুলার সেবার মাধ্যমে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ কিছুটা হলেও এড়াতে সক্ষম রোম দূতাবাস। ইতালির বন্দর নগরী নাপোলিতে 2 দিনব্যাপী কনসুলার সার্ভিসের শেষ দিনেও বিপুল সংখ্যক প্রবাসী সেবা নেন। দূতাবাসের মিনিস্টার এমডি রিয়াদ হোসেনের নেতৃত্বে 9 সদস্যের একটি প্রতিনিধি দল এই সেবা কার্যক্রমে অংশ নেন। প্রবাসী বাংলাদেশিরা এই আয়োজনে স্বস্তি জানান। পাসপোর্ট নবায়ন, ই পাসপোর্ট এবং অন্যান্য কনসুলার সেবা সহ সব ধরনের কার্যক্রম আমাদের চালু আছে। আশা করি নেপালি প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা এই সেবার মাধ্যমে অনেক উপকৃত হবে। হাজার হাজার মানুষ তাদের সুবিধার্থে এই নাপোলি সেন্টারের এই সুবিধাটা আমাদের জন্য অনেক উপকারী। এখানে কনসুলার সার্ভিসে বিপুল সংখ্যক বাংলাদেশি উপকৃত হয়েছেন। তাদেরকে অর্থ এবং সময় ব্যয় করে আর রোমে যেতে হচ্ছে না। এই সেবার ব্যবস্থা করতে পেরে আমি আনন্দিত। ইতালির বন্দর নগরী নাপোলিতে পোশাক কারখানা সহ বিভিন্ন পেশায় বিপুল সংখ্যক বাংলাদেশির বসবাস। রাজধানী রোমে এসে সেবা নিতে তাদের অর্থ এবং সময় ব্যয় হয় অনেক বেশি। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। ইতালির ভেনিসে শুরু হলো ইন দ্য টাইম অব কাসানোভা বার্ষিক কার্নিভাল। ভেনিসের পুন্টা দেলা ডোগানা অঞ্চলে জড়ো হন বহু মানুষ। উৎসব উপলক্ষে নানা আয়োজনে শামিল হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। নীল নদীর বুকে শত শত রঙিন নৌকা পাড়ি দেওয়ার এমন চিত্র ইতালির ভেনিসের। রৌদ্রোজ্জ্বল দিনে ঐতিহ্যবাহী পোশাক পরে নৌকা সাজিয়ে সকলে ব্যস্ত ভ্রমণে। স্থানীয় সময় রোববার ভেনিস প্রাণবন্ত হয়ে ওঠে বার্ষিক কার্নিভাল ইন দ্য টাইম অফ কাসানোভা উদযাপনের মাধ্যমে। উৎসবটি উদযাপন করতে ভেনিসের পুন্টা দেলা দোগানা অঞ্চলে জড়ো হন বহু মানুষ। বিখ্যাত জিয়াকামো কাসানোভার জন্মের 300তম বার্ষিকী উপলক্ষে এবছর নানা আয়োজন করা হয়। রঙিন কনফেটির ঝলকানির মাধ্যমে বার্ষিক কার্নিভালের সূচনা করা হয় বলে জানায় আয়োজকরা। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ভেনিস কার্নিভাল স্ট্রিট শো। পাশাপাশি ছিল অন্যান্য নানা ধরনের মনোমুগ্ধকর প্রদর্শনী ও আয়োজন। এছাড়াও সার্কাস থিয়েটার, ক্লাউন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্যারেড, বিখ্যাত শিল্পীদের পারফরমেন্স থাকছে ঐতিহ্যবাহী এই উৎসবে। ভেনিসের পাশাপাশি ইতালির তুস্কানি অঞ্চলের ভাইরেজিও শহরেও ঐতিহ্যবাহী বার্ষিক কার্নিভাল উদযাপন করা হয়। ইন দ্য টাইম অফ কাসানোভা চলবে 5 মার্চ পর্যন্ত। অর্জিতা সোহেজিন, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পাকিস্তানের পাশাপাশি অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তানকে এগিয়ে রাখছেন সবশেষ আসরের শিরোপাজয়ী অধিনায়ক সরফরাজ আহমেদ। উপমহাদেশের কন্ডিশনে বর্তমান চ্যাম্পিয়নদের ভালো করার সম্ভাবনা দেখছেন তিনি। শক্তিশালী দল হওয়ায় ভারতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না সরফরাজ। 1996 সালের বিশ্বকাপের পর আইসিসির আরও একটি আসরের সফল আয়োজন দিয়ে পাকিস্তান ক্রিকেট দুনিয়াকে চমকে দেবে বলেও আশা তার। 2017 সালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে 180 রানে বিধ্বস্ত করে অষ্টম আসরের শিরোপা জয় করে এভাবেই উল্লাসে ফেটে পড়েছিল পাকিস্তান। চমৎকার নেতৃত্ব গুণে মেন ইন গ্রিনদের শিরোপা উপহার দেন সরফরাজ আহমেদ। সমর্থকদের কাছে এখনও স্মরণীয় হয়ে আছে সেই মুহূর্ত। আরও একটা চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর আগে স্মৃতিকাতর অধিনায়ক সরফরাজ। ওয়ানডে বিশ্বকাপের পর আইসিসির মর্যাদার এই আসর নিয়ে এরই মধ্যে ভবিষ্যৎবাণী করেছেন মুরালীধরন, রিকি পন্টিং থেকে শুরু করে সাবেক অনেক তারকা ক্রিকেটার। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এবার নিজের মতামত দিলেন সবশেষ আসরের শিরোপাজয়ী অধিনায়ক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার গ্রুপ এতে আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। বি গ্রুপে আছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা। উপমহাদেশের কন্ডিশনে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের দৌড়ে এবার নিজ দেশ পাকিস্তানকে এগিয়ে রাখছেন সরফরাজ। এছাড়াও তার পছন্দের তালিকায় আছে ভারত, আফগানিস্তান ও অস্ট্রেলিয়া। আমরা সবাই জানি পাকিস্তান বেশ কঠিন গ্রুপে পড়েছে, তবে আমার মতে সেমিফাইনালে ওঠার সামর্থ্য আছে ওদের। এছাড়াও পাকিস্তানের সঙ্গে সেমিতে বাকি 3 দল হিসেবে আমি ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে এগিয়ে রাখছি। এবারের আসর বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে আমি মনে করি।
চ্যাম্পিয়ন্স ট্রফির গেল আসরে খেলেনি আফগানিস্তান, তবে এবার বেশ শক্ত প্রতিপক্ষ আফগানরা। উপমহাদেশের কন্ডিশনে রশিদ খানদের ভালো করার বেশ সম্ভাবনা দেখছেন সরফরাজ। অস্ট্রেলিয়ার সবশেষ আসরে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। ভারত রানার্স আপ হলেও এবার বেশ ভারসাম্যপূর্ণ দল নিয়ে অংশ নিচ্ছে তারা। শেষ সময়ে বুমরার ইনজুরি কিছুটা বিপাকে ফেলেছে টিম ইন্ডিয়াকে। পারভিন আক্তার, সময় সংবাদ। এক দশক পর কলকাতার ইডেন গার্ডেন্সে ফিরতে যাচ্ছে আইপিএল এর ফাইনাল। শুধু ফাইনাল নয়, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হোম গ্রাউন্ডে উদ্বোধনী ম্যাচের পাশাপাশি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। 22 মার্চ শুরু এবারের আসর, 25 মে ফাইনাল। 13 ভেন্যুতে 65 দিনের ক্রিকেট যজ্ঞ, সব মিলিয়ে ম্যাচ সংখ্যা 74টি। বিশ্ব ক্রিকেটে আলাদা মাত্রা যোগ করে আইপিএল। অর্থ কিংবা উন্মাদনায় এই লিগ ছাড়িয়ে গেছে অন্য সব কিছুকে। এবার মাঠে গড়ানোর অপেক্ষায় 18তম আসর। 10 দলের টুর্নামেন্টের সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। চমক আছে অনেক, তবে সবচেয়ে বড় খবর, দীর্ঘ 1 দশক পর কলকাতার ইডেন গার্ডেন্সে ফিরছে এবারের আইপিএল এর ফাইনাল। 2013 আর 15তে ফাইনালের আয়োজক হয়েছিল কলকাতা। ক্রিকেট প্রীতির কারণে বরাবরই বাড়তি মাত্রা যোগ করে ইডেন গার্ডেন্স। এবার তো সাথে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের হোম গ্রাউন্ডের তকমা, তাই আইপিএল এর ওপেনিং ম্যাচটাও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। 22 মার্চ শুরু এবারের আসর। উদ্বোধনী দিনে একটাই ম্যাচ। সন্ধ্যায় কোহলির বেঙ্গালুরুকে আতিথ্য দেবে নাইট রাইডার্স। পরের দিন ডাবল ধামাকা, হায়দ্রাবাদের বিপক্ষে খেলবে রাজস্থান রয়্যালস। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই আর মুম্বাই। 10 দল হলেও এবার ভেন্যু সংখ্যা বাড়ানো হয়েছে 3টি। অংশগ্রহণকারী দলগুলোর হোম গ্রাউন্ডের বাইরে ম্যাচ হোস্ট করবে গুয়াহাটি, বিশাখাপত্তনম আর ধর্মশালা। 2022 সাল থেকে 2 গ্রুপে ভাগ করে গ্রুপ পর্ব আয়োজন করছে বিসিসিআই। এবারও একই নিয়ম। কলকাতা, বেঙ্গালুরু, রাজস্থান, চেন্নাই আর পাঞ্জাব গ্রুপ 1-এ। বাকি 5 দল লড়বে গ্রুপ 2-তে। একই গ্রুপের বাকি 4 দল আর অন্য গ্রুপের একই সারিতে থাকা দলের বিপক্ষে 2 বার করে সাক্ষাৎ। অন্য গ্রুপের বাকি 4 দলের সঙ্গে একটি করে ম্যাচ সহ মোট 14টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। 18 মে শেষ হবে গ্রুপ পর্ব। এরপর শীর্ষ 4 দলের প্লে অফ শুরু 20 তারিখে। 20 আর 21 তারিখে প্রথম কোয়ালিফায়ার আর এলিমিনেটর। 23 তারিখে কলকাতায় দ্বিতীয় কোয়ালিফায়ার। একই ভেন্যুতে 25 মে হবে আরাধ্যের ফাইনাল। সাব্বির মিথুন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। জিম্মিদের মুক্তি না দিলে নরক নেমে আসবে গাজায়, হুঁশিয়ারি নেতানিয়াহুর। হামাসের সামরিক সক্ষমতা শেষ করার হুমকি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে উপত্যকায় ড্রোন হামলা। সংঘাত বন্ধে সৌদি আরবে যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠকে অংশ নেবে না ইউক্রেন। কিয়েভের বিরল খনিজ সম্পদের নিরাপত্তায় মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনা ট্রাম্পের। এবং মোদি ট্রাম্প বন্ধুত্বেও ভাগ্যের চাকা ঘুরল না যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয়দের। আবারও হাত পা শিকলে বেঁধে ফেরত পাঠানো হলো 116 অবৈধ অভিবাসীকে। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।